বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমরা তোমাদের বইয়ের যে চারুপাঠ বইটা আছে ওই যে অর্থাৎ বাংলা প্রথম পত্র এই বইয়ের মধ্যে যে ফাগুন মাস আছে এই ফাগুন মাস অধ্যায়ের মধ্যে যাও। এটা হচ্ছে ফাগুন মাস একটা কবিতা। এই কবিতার মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের ৯৯ বইয়ের ৯৯ পৃষ্ঠার মধ্যে যাও, এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে? তো এই চারুপাঠ বইয়ের মধ্যে কিন্তু যতগুলো অধ্যায় আছে শুরু থেকে প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় তোমাদের গদ্য এবং পদ্য কিন্তু অনেকগুলাই আছে। আমি প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ভিডিও অলরেডি রেডি করেছি। এই অধ্যায় ছিল একদম শেষ অধ্যায়। তো তোমরা বাকি অধ্যায়গুলো আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে পাবা। দুইটাতেই আমি আপলোড দিয়ে রেখেছি। ঠিক আছে? তোমরা মনোযোগ সহকারে সবগুলো অধ্যায়ের ভিডিও দেখে নেবা। তো দেখো এই অধ্যায়ের এই যে ৯৯ পৃষ্ঠার মধ্যে যে নমুনা প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো ১ নম্বরে বলা আছে ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়? দেখো ভাষা শহীদদের। তারপরে ২ নম্বরে বলা আছে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে বলতে কি বোঝানো হয়েছে? ভাষা আন্দোলনে আত্মত্যাগ। তারপরে ৩ নম্বরে বলা আছে ফাগুন মাসে তাদের মনে পড়ে। এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে এই যে ভাষা সৈনিকদের, তারপরে হচ্ছে ভাষা শহীদদের। উত্তর হবে ১-৩। ঠিক আছে? ১-৩ রোমান সংখ্যা। তো এখান থেকে ১-৩ই সঠিক হবে, ২ হবে না। তারপরে দেখো উদ্দীপকটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এই উদ্দীপকটা পড়তে হবে। তোমাদের এই যে বইয়ের যে ৪ নম্বর প্রশ্নটা আছে এই ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এই উদ্দীপকটা তোমরা নিজেরাই পড়বা। আমি জাস্ট উত্তর দিয়ে দিচ্ছি। কোন শক্তি বলে বাঙালি স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম সফল হয়েছিল? তাহলে দেখো আত্মত্যাগের শক্তিতে। তারপর তোমাদের বইয়ের ১০০ পৃষ্ঠার মধ্যে যাও। ১০০ পৃষ্ঠার মধ্যে তোমাদের এখানে একটা কি আছে? এই যে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কোনো লেখা নেই, জাস্ট একটা চিত্র দেওয়া আছে। ঠিক আছে? এই চিত্র টা বুঝে আমাদের কি করতে হবে? এই ৪ টা প্রশ্ন দেওয়া আছে, এই ৪ টা প্রশ্নের উত্তর করতে হবে। তো আমি খুব সহজেই, খুব সুন্দর করে এবং ছোট করেই কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর রেডি করেছি। তোমরা দেখতে থাকো। দেখো এই যে এখানে উম ১ নং সৃজনশীল প্রশ্ন ও উত্তর। এই যে ক প্রশ্নের মধ্যে বলা আছে দেখো ফাগুন মাস কবিতার ১ম চরণে ফাগুনকে কি বলা হয়েছে? ফাগুন মাস কবিতার ১ম চরণে ফাগুনকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে। তারপরে দেখো এই যে ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে বুঝিয়ে লিখো। ফাগুন মাসে প্রকৃতি সুন্দর ও রঙিন হয়ে ওঠে, তাই গোলাপ ফুল ফোটেন। কবি দুঃখী গোলাপ বলে মানুষের মনের লোকানো দুঃখের কথা বোঝাতে চেয়েছেন। অর্থাৎ ফাগুনের আনন্দের মাঝে কারো মনে দুঃখ থাকতে পারে, সেই ভাবনা সে ভাবনায় এখানে প্রকাশ পেয়েছে। তারপরে দেখো এই যে এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে? চিত্রকর্মটিতে ফুটে ওঠা দৃশ্যে ফাগুন মাস কবিতার বিষয়গত মিল দেখাও। তাহলে এখানে চিত্রকর্মে দেখা যায় উৎসবমুখর পরিবেশ, মানুষের মুখে হাসি এবং দেয়ালে আঁকা ছবি ও পোস্টার। তাহলে উদ্দীপকটাতে কি ছিল? এই যে চিত্র ছিল না? একটা চিত্র, এই চিত্রের মধ্যে কতগুলো লেখা ছিল, কতগুলো মানুষের ছবি ছিল। তো দেখো ফাগুন মাস কবিতাটাও প্রকৃতির প্রকৃতির রঙিন রূপ মানুষের প্রাণচাঞ্চল্য ও খুশির অনুভূতি প্রকাশ পেয়েছে। তাই চিত্রকর্মের দৃশ্য ও কবিতার ভাবের মধ্যে স্পষ্ট মিল রয়েছে। উভয়ে আনন্দ ও নবজাগরণের প্রতীক। ঠিক আছে? এরপরে তোমাদের বইয়ের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে। এর বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে উক্তিটি যথার্থ। কারণ হচ্ছে চিত্রকর্মে যে প্রাণচাঞ্চল্য, রঙিন পরিবেশ ও আনন্দের বহিঃপ্রকাশে দেখা যায় তা কবিতার মূল ভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কবিতায় যেমন ফাগুন মাসের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য ও মানুষের মনের জাগরণ ফুটে উঠেছে, তেমনি চিত্রকর্মে সেই আনন্দময় আবহ প্রকাশ পেয়েছে। ফলে বলা যায় চিত্রকর্মটি কবিতার ভাব ও বিষয়কে সঠিকভাবে ধারণ করেছে। তো দেখো এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।